পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ও ইসরায়েলের যুদ্ধ যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। ইরান থেকে ব্যাপক হামলা চালাতে তলে তলে বুদ্ধি করছে ইরান, মহাধন্দে রয়েছে ইসরায়েল। ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সহ তার পশ্চিমা মিত্ররা। এদিকে ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর ইরান সহ তার প্রক্সি বাহিনীগুলো। ইরানের পক্ষে হামলা চালাতে মরিয়া হয়ে উঠছে তার প্রক্সি বাহিনীগুলো। আর ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাঁধলে ভুগবে গোটা বিশ্বই। হামলার ব্যাপারে যেহেতু ইরান সময় নিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ। আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজার প্রতি সংহতি, অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এরপরেই জানাবো, হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের দুর্বল স্থানগুলি শনাক্ত করে ফেলেছে। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর কপালে ভাঁজ। জানাবো, পশ্চিমাদের নিজের যুদ্ধে ডেকে আনছে ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যেভাবে ভারসাম্য বজায় রাখছে পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব বেলারুশের প্রেসিডেন্টের মন্তব্য, ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ তার প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদেরকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়। গাজার প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় গণহত্যা বন্ধ না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। এছাড়া আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলোর বহুবার ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া গাজা আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা মার্কিন সামরিক অবস্থানগুলোতেও হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের 40,000-এরও বেশি নিরাপরাধ মানুষ শহীদ হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর কপালে ভাঁজ। হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের দুর্বল স্থানগুলি শনাক্ত করে ফেলেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সামরিক শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম। এগুলো স্বীকার করেছে হিজবুল্লাহ ইসরায়েলের দুর্বল স্থানগুলো শনাক্ত করে ফেলেছে। হিজবুল্লাহ ড্রোন শক্তি উত্তর ইসরায়েলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে জানিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, লেবাননের হিজবুল্লাহ অন্তত সাধারণ ও সস্তা ড্রোন দিয়ে হিজবুল্লাহর দুর্বলতা ধরে ফেলেছে। পাস টুডে ফার্সি জানাচ্ছে, উল্লেখিত ড্রোনগুলো হিজবুল্লাহকে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর বিস্তৃত শক্তি প্রদান করেছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলোর ভাষায়, হিজবুল্লাহ ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এগুলো অবিশ্বাস্যভাবে ইসরায়েলের দুর্বলতম স্থানগুলোর নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করে তুলেছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ইহুদিবাদীদের অবস্থানগুলোতে কামানের গোলা নিক্ষেপ করার খবর দিয়েছে। হিজবুল্লাহর যুদ্ধ তথ্য বিভাগের ঘোষণা অনুযায়ী, লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের হার্জ শাতুল্লাহ এলাকায় ইহুদিবাদী সেনাদের সমাবেশ স্থলে কামানের গোলা নিক্ষেপ করেছে। ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সার্বিক সহযোগিতা নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরস্ত্র ও অসহায় ফিলিস্তিনের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো দখলদার ইসরায়েলের এসব অপরাধযোগ্যের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলের চলমান গণহত্যায় এ পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও অপর 92,000-এরও বেশি গাজাবাসী আহত হয়েছে। পশ্চিমাদের নিজের যুদ্ধে ডেকে আনতে চাইছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ ইরানের ভয়ে এখন রীতিমতো সিটিয়ে আছে নেতানিয়াহুর সরকার। এখন সম্ভাবনা ইরানি হামলা প্রতিহতে পশ্চিম বন্ধু
রাষ্ট্রদের কাছে সহায়তা চাইছে তেল আবিব। এরই মধ্যে পশ্চিমা কয়েকটি দেশের কাছে ইসরায়েল আহ্বান জানিয়েছে, যদি ইরান হামলা করে বসে তাহলে যেন এগিয়ে আসে তারা। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, তবে তেহরান একা নয়, বিভিন্ন দেশ থাকা তাদের প্রক্সিরাও এই হামলায় যোগ দিতে পারে। এমন আশঙ্কা থেকে এবার ইসরায়েলেও জোট গড়তে মনোযোগী হয়েছে। ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত, তবে ইসরায়েল চাইছে আরো দুই পশ্চিমা দেশ তেল আবিবকে বাঁচাতে এগিয়ে আসুক। এই লক্ষ্যে ওই দুই দেশের শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করছে ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েল চাইছে তেল আবিবকে বাঁচাতে এগিয়ে আসুক যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা এ জোটে যোগ দিয়ে শুধু ইসরায়েলকে রক্ষাই করবে না, বরং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে, এমনটাই প্রত্যাশা ইসরায়েলের। নিজের ব্রিটিশ ও ফার্সি সমকক্ষ ডেভিড লামি ও স্টেফান সোজারনের সঙ্গে সাক্ষাৎ করে এমন আহ্বান জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। ওই বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই অঞ্চলে উত্তেজনা প্রমোশন এবং ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিতে তেল আবিব গিয়েছেন ল্যামি ও সোজারন। তখনই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ইরানের সম্ভাব্য হামলায় তাদের ভূমিকা কি হবে তা জানায়নি ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। পরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা একটি কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা করছি। এমতো অবস্থায় ইসরায়েলের জবাব কেমন হবে তা নিয়ে আলোচনা করা সমীচীন নয়, তবে আমরা ইরানের পাল্টা হামলা ঠেকাতে কাজ করছি। ইসরায়েলে হামলা হলে দেশটির সাহায্যে এগিয়ে আসবে যুক্তরাজ্যও, তবে দেশটির সরাসরি ইরানে হামলা চালাবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের একটি সূত্র। চলতি মাসের শুরুর দিকে ইরানে গিয়ে বোমা হামলায় নিহত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান। ইরানের দাবি, যেহেতু আমাদের মাটিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তাই এর প্রতিশোধ নেওয়া দেশটির দায়িত্ব। কিন্তু এমন হুমকি দেওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে, কিন্তু ইরান এখনো ইসরায়েলে কোনো হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে যেভাবে ভারসাম্য বজায় রাখছে পুতিন, মধ্যপ্রাচ্যে বড় ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কিন্তু কাউকে না চটিয়ে সুকৌশলে সবার মন রক্ষা করে চলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল 31 জুলাই ইরানে গিয়ে আততায়ী হামলায় হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এরপর থেকেই বড় ঝড়ের আশঙ্কায় রয়েছে মধ্যপ্রাচ্য সহ পুরো দেশ, কিন্তু তারপরও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রেখেছে পুতিন। হানিয়ার হত্যাকাণ্ডের পর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সঙ্গেই রাশিয়ার সম্পর্ক খুব গভীর। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর মতো পরিস্থিতির তৈরি হলেও খুব সতর্কভাবে পা ফেলছে রাশিয়া। আবার গাজায় হামলা শুরু হওয়ার পর মস্কোর বড় সমালোচনার শিকার হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি গাজা যুদ্ধ এই যুদ্ধের যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বলেও মন্তব্য করেছে রাশিয়া। শুরু থেকেই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনপন্থী জনগোষ্ঠীর মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে পুতিন, তাই যুদ্ধবিরতির পক্ষে থাকা দেশগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেকে তথাকথিত গ্লোবাল সাউথের অংশ হিসেবে দেখতে চায় মস্কো, আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে কোনো আগ্রহ নেই পুতিনের। এর আগেও এই অঞ্চলে পাওয়ার ব্রোকারের ভূমিকায় দেখা গেছে রাশিয়াকে। ফিলিস্তিনের দুই সংগঠন হামাস ও ফাতাহর নেতাদের মস্কোকে ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করছে পুতিন। আবার ইরান ছাড়াও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছে রাশিয়া। মূলত 2015 সালে সিরিয়ায় রাশিয়ার হস্তক্ষেপের পর থেকেই এই অঞ্চলে মস্কোর প্রভাব বাড়তে থাকে। ইরানের সঙ্গে রাশিয়ার মাখামাখি নতুন কিছু নয়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লাগতে পারে এমন সম্ভাবনার মধ্যেই তেহরানকে বিভিন্ন প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। ইরানের কর্মকর্তারা বলছে এই তালিকায় রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। এই অঞ্চলের নিজের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদারকে একা ছেড়ে দিতে চায় না রাশিয়া। আবার ইরান ইসরায়েল বড় যুদ্ধে জড়িয়ে পড়ুক তাতেও রাশিয়ার আপত্তি রয়েছে। ইরানের দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে রাশিয়া চায় ইরান খুব সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালাক, যাতে প্রাণহানি খুবই কম হয়। এর মানে দাঁড়াচ্ছে বন্ধুত্ব বাঁচাতে হামলা সবুজ সংকেত দিলেও বড় ধরনের সংঘাত চায় না রাশিয়া। যদিও এ নিয়ে ইরানের ভেতর কিছু ক্ষোভ রয়েছে, তবে রাশিয়া বিশ্বাস করে আঞ্চলিক সংঘাত শুরু হলে বিভিন্ন দেশে থাকা প্রতিরোধ যোদ্ধাদের এক রাখতে পারবে না ইরান। ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করছে কিয়েভ সরকার। তবে পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে। রাশিয়া ওয়াশিংটন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো এসব কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান চলমান সংঘাত শুরুর পর থেকে কিয়েভের সবচেয়ে বড় অন্তঃসীমান্ত হামলা। এই হামলা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিশাল ঝুঁকি
হুমকি তৈরি করছে। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, বিপদ হলো যে বারবার ইউক্রেনের পক্ষ থেকে এ ধরনের হামলা রাশিয়াকে বড় ধরনের ব্যবস্থা নিতে বাধ্য করবে। উদাহরণ হিসাবে তিনি পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করেন। বেলারুশের নেতা বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা একে বিশ্বব্যাপী রুশ বিরোধী জনমত তৈরির কাজে লাগাবে। একে তারা জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তখন সম্ভবত আমাদের খুব কম মিত্র অবশিষ্ট থাকবে। রাশিয়ার প্রতি সহানুভূতিশীল কোনো দেশ আদৌ অবশিষ্ট থাকবে না।